নমস্কার প্রিয় দর্শক। চালাকি দিয়ে কি মহৎ কাজ হয়? হয় না তো। একটা সময় তার চালাকি ধরা পড়ে যায়। ধরুন কোনো একজন ব্যক্তি, সে চালাকি করে নিজের স্বার্থ চরিতার্থ করতে থাকে, ধারাবাহিকভাবে এই কাজটা সে করে চলে। কিন্তু একটা সময় মানুষ ওই চালাকিটা ধরে ফেলে, তার চালাকি ধরা পড়ে যায়। মানুষ বুঝতে পারে সে চালাকি করে অন্যকে ঠকিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করতে চাইছে। ধীরে ধীরে মানুষ তার পাশ থেকে সরে যায়, তার সঙ্গে দূরত্ব তৈরি হয়। একটা সময় সে নিঃসঙ্গ হয়ে পড়ে। আবার একজন মিথ্যে কথা বলা মানুষ, সে মিথ্যে কথা বলতে বলতে এমন একটা মিথ্যে কথা বলে ফেলে, সে মিথ্যে কথাটা ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তখন ওই মিথ্যে কথাটাকে আড়াল করবার জন্যই, অথবা ওই মিথ্যেটাকে সত্যতে রূপান্তরিত করার জন্যে সে আরও 10টা মিথ্যে কথা বলে ফেলে। আর যখনই সে আরও 10টা মিথ্যে কথা বলে ফেলছে, তার মধ্যে একটা সত্য কথা বেরিয়ে পড়ছে তার অজান্তেই। আর তখনই সে ধরা পড়ে যায় যে সে মিথ্যে কথা বলছে। অর্থাৎ তার মিথ্যের দ্বারা মানুষকে ঠকিয়ে, মানুষকে বিভ্রান্ত করে নিজের স্বার্থ চরিতার্থ করবার একটা পরিকল্পনা এটা করতে থাকে। এবং ধরা পড়ে যাওয়ার পর ধীরে ধীরে মানুষ তার পাশ থেকে সরে যায়, সে তার থেকে দূরত্ব তৈরি হতে থাকে মানুষের। একটা সময় সেও নিঃসঙ্গ হয়ে পড়ে ওই চালাক ব্যক্তির মতো। বিজেপির অবস্থাও তাই হয়েছে। বিজেপিও ধীরে 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 বঙ্গ রাজনীতিতে নিঃসঙ্গ হয়ে পড়েছে। এটা মানুষ লক্ষ্য করেছে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে। আর বিজেপির এই চালাকি, এই অসত্য প্রচার, এই বিভ্রান্তিমূলক প্রচারের কারণে বিজেপির অবস্থা কেমন হয়েছে জানেন? বিজেপির অবস্থা হয়েছে এই যে আমার মাথার মতো, দেখবেন আমার মাথায় এখানে চুল নেই, এখানে চুল নেই, আমার মাথার পেছনে চুল নেই। কিন্তু মাঝে মাঝে আমার শখ জাগে, যদি আমার মাথায় একটু চুলের পরিমাণ বেশি থাকতো, আমি বেশ চুলে একটু কায়দা ঠায়দা মারতে পারতাম, কায়দা করতে পারতাম চুল নিয়ে। কিন্তু সেটা হবে না। কিন্তু আমার মনের স্বাদ রয়েছে। বিজেপিও সেরকম অবস্থা হয়েছে আমার মাথার মতো। সারা পশ্চিমবঙ্গে এদের সাংগঠনিক অবস্থা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। আমার চুলের মতো হয়েছে, সংগঠনটা নেই বললেই চলে। কিন্তু বিজেপিকে যে ক্ষমতা দখল করতে হবে, এই আশাটা, এই স্বাদটা তাদের মধ্যে রয়েছে। যেমন আমার চুল নিয়ে বড় শখ, এই শখ বিজেপির মধ্যে তৈরি হয়েছে। কিন্তু ওই যে প্রথম যে দুটো কথা বললাম, চালাকি করতে 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 এমন জায়গায় গেছে, মানুষের বিশ্বাস, ভরসা, আস্থা সবকিছু বিজেপির উপর থেকে চলে গেছে। আচ্ছা, মানুষ কি আশা ভরসা করেছিল বিজেপির প্রতি? শাসক দল তৃণমূল কংগ্রেস দীর্ঘ 15 বছর ধরে রাজ্য পরিচালনা করছে, সরকার পরিচালনা করছে এই তৃণমূল কংগ্রেস, যার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এই সরকার পরিচালনা করতে গিয়ে ধারাবাহিকভাবে একাধিক দুর্নীতি অভিযোগে অভিযুক্ত হয়েছে তৃণমূলের বহু নেতা কর্মী, সমর্থক, মন্ত্রীরা। যার ফলে এই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছে এবং এই দুর্নীতির কারণে রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত। এবং এই দুর্নীতিকে আড়াল করতে গিয়ে তৃণমূল ভ্রান্ত নীতি গ্রহণ করে রাজ্য পরিচালনা করছে। আর এই কারণে রাজ্যের মানুষ এক চরম দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে দিন যাপন করছে। এক কথায় মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে এই তৃণমূল দ্বারা পরিচালিত সরকারের প্রতি। তাই মানুষ তৃণমূলকে সরাতে চাইছিল। সেই কারণেই তো বিজেপির বিভ্রান্তিমূলক প্রচারে বিশ্বাস করে বিজেপির প্রতি সমর্থন জুগিয়েছিল। কিন্তু বিশ্বাস করলেও বিজেপি মানুষের বিশ্বাসের মর্যাদা দিতে পারেনি। মানুষ যেটা চেয়েছিল তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে, সেটা করতে পারেনি। সেই কারণেই মানুষকে আবার বিভ্রান্ত করবার জন্য, একের পর এক নির্বাচনে বিভ্রান্ত করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্যই ধর্মীয় মেরুকরণের রাজনীতি ধারাবাহিকভাবে করে চলেছে। মানুষ এটা ধরে ফেলেছে। সেই কারণেই মানুষ ধীরে ধীরে থেকে সরে গেছে। তাহলে পরে যে কথা বললাম, ওই হারানো শক্তি ফিরে পেতে হবে, সেই কারণে কি বলছে? আচ্ছা, কি বলছে হারানো শক্তি ফিরে পাবার জন্যই? আসলে এটা আমরা একবার শুনে নিই, তারপর দুই একটি কথা বলে শেষ করব। বামপন্থীরা আমি বলছি, আপনারা এবার বিজেপিকে ভোট দিন। বিজেপিকে ভোট দিয়ে একটা সুস্থ, সুন্দর, স্বস্তির সমাজ গড়ে তুলুন, তারপরে আবার লড়াই করবেন। এই যে কথাটা শুনলেন, বিজেপির প্রার্থী পাপিয়া অধিকারী, তিনিও কিন্তু একসময় বামপন্থী ছিলেন। কিন্তু বামপন্থীরা যে দুর্নীতির সঙ্গে আপোষ করে না, প্রথম দিকে সে হয়তো বুঝতে পারেনি। কিন্তু পরবর্তীকালে তার এই দুর্নীতিকে পছন্দ করে না বামপন্থীরা, এটা কিন্তু মনে হয় তার আর পছন্দ হয়নি। সেই কারণে সে বামপন্থীদের সঙ্গ ত্যাগ করে বিজেপির সঙ্গে যুক্ত হচ্ছে, যাদের বিরুদ্ধে ধারাবাহিক বহু দুর্নীতির অভিযোগ রয়েছে আমাদের রাজ্যে, আমাদের রাজ্যের বিভিন্ন রাজ্যে, আমাদের রাজ্যের বাইরে যে সমস্ত রাজ্য রয়েছে আমাদের দেশের, সেই সমস্ত রাজ্যে বিজেপির নেতাদের বিরুদ্ধে, বিজেপির ওই বড় বড় নেতাদের বিরুদ্ধে অনেক অভিযোগ। হ্যাঁ হ্যাঁ, সেই কারণে হয়তো তাকে বিজেপিটাকে একটু ভালো লেগেছে, সিপিএমকে তার ভালো লাগছে না, যেহেতু তারা দুর্নীতির সঙ্গে আপোষ করে না। মহা মুশকিলে বিজেপির জন্য, তৃণমূলের জন্য। এখন ওই যে আমরা বললাম না, আমার যেমন শখ মাথায় চুল গজা, চুল হলে কায়দা মারবো, বিজেপির একটু শখ হয়েছে। সেই কারণেই এই কথাগুলো বলছে। রাজনীতিতে তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, যে ভ্রান্ত নীতি গ্রহণ করে সরকার পরিচালনা করার অভিযোগ, এবং বিজেপি
ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে মানুষকে যে একটা বিভ্রান্তির মধ্যে ফেলেছে, এক অসহনীয় যন্ত্রণার মধ্যে ফেলেছে এই দুটো রাজনৈতিক দলের রাজনৈতিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে, তার বিরুদ্ধে ধারাবাহিক লড়াই আন্দোলন করে চলেছে তো সিপিআইএম পার্টি, বামপন্থীরা। এবং মানুষকে এই দুর্বিষহ যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য আপসহীনভাবে দুর্নীতিমুক্তভাবে লড়াই সংগ্রাম করে চলেছে, যার ফলে তৃণমূল এবং বিজেপির প্রতি অতিষ্ঠ মানুষেরা ধীরে ধীরে বামপন্থীদের শক্তিশালী করছে। আর বিজেপি এখানেই পেয়েছে ভয়। বামপন্থীরা যদি শক্তি বৃদ্ধি করে বিধানসভায় পৌঁছায়, তাহলে বিজেপির রাজনৈতিক পাঠ পশ্চিমবঙ্গ থেকে চুকে যাবে। বিজেপি পশ্চিমবঙ্গে 2011 সালের আগে যেমন ছিল ঠিক সেই জায়গায় চলে যাবে। আর এই সমস্ত নেতারা যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপি দিকে ভিড় বাড়িয়েছে, তারা দেখছে তো এবার মহাবিপদ, বিজেপি যদি পশ্চিমবঙ্গের পাঠ চুকে যায় তাহলে আমাদের রাজনীতি করাটা বৃথা হয়ে যাবে। কোথায় যাবে তারা? বামপন্থীদের সঙ্গে আর ধারে কাছে আসার সুযোগ পাবে না। তৃণমূল হয়তো নিতেও পারে, নাও নিতে পারে। এরকম একটা দোলাচলে পড়ে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে চলেছে ধারাবাহিকভাবে। সেই কারণেই এই কথাগুলো, যে কথা বলছিলাম, ওই যে কাকে যেমন বাসা তৈরি করে নিজের ডিম পেড়ে তার বংশ বিস্তার করবার জন্যে, সিপিআইএম পার্টিও তাদের শক্তি বৃদ্ধি করবার জন্যই এবং মানুষের সুখ দুঃখের মানুষকে দুঃখ দুর্দশা থেকে মোচনের দাবিতে ধারাবাহিক লড়াই আন্দোলন করেছে আপসহীনভাবে, দুর্নীতিমুক্তভাবে, যার ফলে সিপিআইএম পার্টির শক্তি বৃদ্ধি হয়েছে। কাতারে কাতারে মানুষ তৃণমূল বিজেপি ত্যাগ করে সিপিআইএম পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে। অর্থাৎ একটা বিরোধী পরিবেশ তৈরি করতে পেরেছে, প্রকৃত বিরোধী একটি বৃত্ত তৈরি করতে পেরেছে সিপিআইএম পার্টি। তাদের শক্তি বৃদ্ধি হচ্ছে। এবার এখানে থাবা বসাও, এই মানুষগুলোকে বিভ্রান্ত করে ভোটের বাক্সে নিজের স্বার্থ চরিতার্থ করো। কিন্তু মানুষ তো আর সেই কোন বিভ্রান্তিতে আর ভুলছে না। এই কারণেই মানুষ দেখেছে তৃণমূলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে, সেই অভিযোগের কারণেই মানুষ ক্ষতিগ্রস্ত। আর সেই মানুষগুলো বিজেপিকে সমর্থন করবার পর 2021 থেকে 2026 এই 5 বছরে এই সুখ দুঃখ থেকে মানুষকে, এই দুঃখ দুর্দশা থেকে মানুষকে মুক্তির কোনো পথ দেখাতে পারেনি, লড়াই আন্দোলন করতে পারেনি বিজেপি, শুধু বিভাজনের রাজনীতি করে গেছে। আর এই বিভাজনের রাজনীতিতে কি হয়, আমি এর আগের একটা প্রতিবেদনে বলেছি, মানুষে বিভেদ তৈরি হয়, দূরত্ব তৈরি হয়। অন্যায়ের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে লড়াই আন্দোলনকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া যায়, টুকরো টুকরো হয়ে যায়। স্বাভাবিকভাবে মানুষ বুঝতে পেরেছে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন, অপরাধের বিরুদ্ধে আন্দোলন, এর বিরুদ্ধে প্রতিবাদ, একে যদি ঐক্যবদ্ধ রাখা না যায়, এই অপরাধ আরো দিন দিনে বাড়বে, অন্যায় আরো দিন দিনে বাড়বে, মানুষের দুঃখ দুর্দশা পরিমাণ সীমাহীন জায়গায় চলে যাবে। স্বাভাবিকভাবে মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর মানুষকে ঐক্যবদ্ধ করেই তো এই সিপিআইএম পার্টি লড়াই আন্দোলন করছে। স্বাভাবিকভাবেই মানুষ পছন্দ করছে এই সিপিআইএম পার্টিকে। আর সিপিআইএম পার্টি তো এখন আরো নতুন আঙ্গিকে সেজে উঠেছে। কারণ শূন্য হয়ে যাওয়া একটি রাজনৈতিক দল, তার সঙ্গে যে পরিমাণে নবীন প্রজন্মের নেতৃত্ব উঠে এসেছে, তার মধ্যে উল্লেখযোগ্য যদি বলতেই হয়, কয়েকটা জায়গায় ভোট হয়ে গেছে। যেমন তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে খড়গ্রাম বিধানসভা কেন্দ্র ধ্রুবজ্যোতি সাহা, ডিওএফ-এর রাজ্য সম্পাদক। অন্যদিকে রয়েছে যুব লড়াই আন্দোলনের প্রধান মুখ সিপিআইএম পার্টির এক অন্যতম মুখ মীনাক্ষী মুখার্জি, উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী সিপিআইএম পার্টির। অন্যদিকে রয়েছে বালিগঞ্জের গবেষক প্রার্থী সিপিআইএম এর আফরিন বেগম, সায়ন ব্যানার্জি আইনজীবী, যা দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিক আদালতের ভেতরে লড়াই আন্দোলন করে চলেছে বিকাশ ভট্টাচার্যের সহযোগী হিসাবে। অন্যদিকে নারী সুরক্ষার দাবিতে, অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করে চলেছে ধারাবাহিকভাবে পানিহাটি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম পার্টির প্রার্থী কলতান দাশগুপ্ত। আর এই কলতান দাশগুপ্তই তো অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করতে গিয়ে তাকে জেল খাটতে হয়েছিল। অন্যদিকে লোভনীয় চাকরি, মোটা মাইনের চাকরি ছেড়ে দিয়ে মানুষের দুঃখ দুর্দশা মোচনের দাবিতে ধারাবাহিক লড়াই আন্দোলন করে চলেছে এই দীপশিতা ধর, যিনি আবার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের সিপিআইএম পার্টির প্রার্থী হয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী হয়েছে বিদায়ী বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে। অন্যদিকে বিভিন্ন শিল্পী, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা তৃণমূলের ছাতার তলায় এসে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে। রাজনীতির সঙ্গে কোনো সংযোগ নেই, রাজনৈতিক নীতি কি হওয়া উচিত সেই সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণা নেই, এরকম লোক প্রার্থী হচ্ছেন বিভিন্ন জায়গায়। তার মধ্যে অন্যতম রয়েছেন বরানগর বিধানসভা কেন্দ্রের সায়ন্তিকা ব্যানার্জি, যার বিরুদ্ধে লড়াই করছে সিপিআইএম পার্টির প্রার্থী সায়নদীপ মিত্র। সায়নদীপ মিত্র একজন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা যুব আন্দোলনের নেতা ছিলেন, এখন সিপিআইএম পার্টির নেতা। এরা জানে কিভাবে মানুষের সুখ দুঃখ, মানুষের দুঃখ দুর্দশা মোচনের লড়াইটা করতে হয় এবং কিভাবে মানুষের সার্বিক উন্নয়নের নীতি গ্রহণ করতে হয়, এরা জানে। একজন সিনেমা করা মানুষ, রাজনীতির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, স্বাভাবিকভাবে মানুষের স্বার্থে রাজনৈতিক নীতি গ্রহণ করতে এরা চূড়ান্তভাবে ব্যর্থ। সেই কারণেই তো মানুষ
আর ওই যে বড়নগরের ওই হচ্ছে আপনার সায়নদীপ মিত্রের বিরুদ্ধে আর একজন প্রার্থী বিজেপির, মানুষ এদের তো আর বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেসে সে আর জায়গা করতে পারেনি, হালে পানি পায়নি, তার ফলে বিজেপিতে এসে ঠেকেছে। মানুষ এদের আর বিশ্বাস করছে না। স্বাভাবিকভাবেই বড়নগর বিধানসভা কেন্দ্রের মানুষ এই সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্রের সঙ্গে যুক্ত হচ্ছে। অন্যদিকে রাজারহাটে নিউ টাউনের সিপিআইএম পার্টির প্রার্থী গৌতম দেবের সুযোগ্য পুত্র সপ্তর্ষি দেব ধারাবাহিক লড়াই আন্দোলন করে চলেছে। যুব সমাজের কর্মসংস্থান, শিল্প কলকারখানা গঠন, এই যে এসআইআর এর মাধ্যমে নাম কাটা গেল, আমরা তো দেখেছি রাস্তাঘাটে এরাই তো থেকেছে। মানুষের স্বার্থ রক্ষার স্বার্থে এই বামপন্থীদের যে নতুন মুখগুলো যারা প্রার্থী হয়েছেন, অনেকে আছেন প্রার্থী হননি, যার মধ্যে রয়েছেন হচ্ছে উত্তর চব্বিশ পরগনার সিপিআইএম পার্টির জেলা কমিটির সদস্য এবং উত্তর চব্বিশ পরগনার এসএফআই এর হচ্ছে জেলা সম্পাদক আকাশ কর। এরা তো ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন করে চলেছে মানুষকে, সংস্থার মানুষকে ঐক্যবদ্ধ করে নিয়ে। সেই কারণেই সর্বস্তরের মানুষের বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে এই সিপিআইএম পার্টির নবীন প্রজন্মের নেতৃত্বরা। আর এদের মধ্যে থেকে কয়েকজনকে পেয়ে গেছেন প্রার্থী হিসাবে, যারা মানুষ মনে করছেন এই প্রার্থীদেরকে যদি ভোট দিয়ে জয়লাভ করিয়ে বিধানসভায় পাঠানো যায়, বিজেপি যে কাজটা করতে ব্যর্থ হয়েছে সেই কাজগুলো এরা করতে পারবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং দুর্নীতিমূলক ব্যবস্থা সেখান থেকে সরকারকে বিরত রাখতে বাধ্য করবে এবং একটি সঠিক নীতি গ্রহণ করে হচ্ছে রাজ্য পরিচালনার ক্ষেত্রে বাধ্য হবে। যে সরকারই তৈরি হোক পশ্চিমবঙ্গে, যদি বামপন্থীদের সংখ্যা বৃদ্ধি পায় বিধানসভায়, তাহলে মানুষ কিন্তু এটা বুঝতে পারছে। কারণ বামপন্থীদের নীতি তো মানুষ 2011 সালের আগে দেখেছে। দীর্ঘ 34 বছর রাজ্য পরিচালনা করতে গিয়ে যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, যারা কৃষি, মৎস্য চাষ এই সমস্ত জায়গায় প্রথম স্থান অধিকার করেছিল বাংলায়। গ্রামীণ বাজারে প্রায় প্রতি বছর 20,000 কোটি টাকার লেনদেন হতো গ্রামীণ বাজারে। মানুষের হাতে একটা রাজ্যের মানুষ আর্থিকভাবে একটু স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছিল, কৃষিতে একটা ভালো জায়গায় পৌঁছতে পেরেছিল, শিল্প কলকারখানা নতুন করে তৈরি হচ্ছিল। আর এই সরকার শিল্প তাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা গ্রহণ করেছে, আর তাকে সহযোগিতা করেছিল এই বিজেপি, যারা আজকে বামপন্থীদের কাছে ভোট ভিক্ষে করতে আসছে। স্বাভাবিকভাবে মানুষ বিজেপিকে আর বিশ্বাস করছে না। তৃণমূলের প্রতি তো মানুষের ক্ষোভ আছেই, বিজেপিকেও আর বিশ্বাস করতে পারছে না। 5 বছর দেখে নিয়েছে এরা একমাত্র ধর্মীয় মেরুকরণের রাজনীতি ছাড়া আর কিছু করতে জানে না। মানুষ এটা বুঝে গেছে। আর ধর্মীয় রাজনীতি দিয়ে কখনোই কোনো উন্নয়নমূলক কাজ হতে পারে না। দিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি হয়, মানসিক দ্বন্দ্ব তৈরি হয়, আর মানসিক দ্বন্দ্ব থেকেই হচ্ছে সংঘর্ষ তৈরি হয়। এটাই হচ্ছে মূল অবস্থান। অর্থাৎ এবার বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ কিন্তু দেখতে পাচ্ছে কারা মানুষের স্বার্থে কাজ করে, কোন প্রার্থীরা মানুষের সঙ্গে কাজ করে। স্বাভাবিকভাবেই এই বিধানসভা নির্বাচনে বিজেপি যতই চালাকি করুক, মানুষকে যতই বিভ্রান্তি করুক, আর বিশ্বাস করছে না বিজেপিকে, এটা বিজেপিও বুঝে গেছে। স্বাভাবিকভাবেই 2026-এর বিধানসভা নির্বাচনে এই মীনাক্ষী, কলতান, দীপশিতা, ধ্রুব, হচ্ছে সায়নদীপ মিত্র, সপ্তর্ষি দেব, এই আফরিন বেগম, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো লোকেরাই তো যাবে বিধানসভায়। আর সেই কারণেই তো এত মানুষ এদের মিটিং মিছিলে হাজির হচ্ছে, যেটা হাজির করাতে পারছে না বিজেপির। আপনি দেখুন বিজেপি প্রচারের লোকও হাজির করাতে পারছে না। স্বাভাবিকভাবে বিজেপির এক বড় বিপর্যয়ের মধ্যে পড়তে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এটাই হচ্ছে আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। যদি আপনার মনে হয় এই প্রতিবেদনগুলো যেখানে 29 তারিখে ভোট অনুষ্ঠিত হবে সেই সব কেন্দ্রের মানুষের কাছে, ভোটারদের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে এই প্রতিবেদনটিকে বা ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।